যদি গতকাল রাতে কোনো বড় বিপর্যয় হয়ে গিয়ে না থাকে, তাহলে গতকালকে এশিয়া কাপ শুরু হয়ে গেছে। আর আগামীকালকে আমাদের প্রথম ম্যাচ। কোনো পার্থক্য টের পাচ্ছেন? এই যে আমরা এতকাল ধরে এশিয়া কাপ খেলি, সেই দ্বিতীয় এশিয়া কাপ থেকে তো খেলে আসতেছি। কোনো পার্থক্য টের পাচ্ছেন? আমি একটা পার্থক্য টের পাচ্ছি। বহুকাল পর আমরা সাকিব আল হাসানকে ছাড়া একটা এশিয়া কাপ খেলতে নামতেছি। একটা এশিয়া কাপ খেলতে নামতেছি এটা বললেও ঠিক বোঝা যায় না। অ্যাকচুয়ালি সাকিবের আগে একটাই এই ধরনের বড় টুর্নামেন্ট মিস করছেন। সেই 2007 বিশ্বকাপে শুরু হওয়ার পর থেকে এই 2025-এর আগ পর্যন্ত, 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির আগ পর্যন্ত বাংলাদেশ যত গ্লোবাল রিজিওনাল টুর্নামেন্ট খেলছে সব সাকিব খেলছে। সাকিবকে ছাড়া তো আমরা টিমই কল্পনা করতে পারি না এই লম্বা সময়। কিন্তু একটা টুর্নামেন্ট সে খেলে নাই, সেটা একটা এশিয়া কাপ। 2008 সালের এশিয়া কাপটা সে খেলে নাই। গতকালকে আমাদের প্রিন্সের একটা স্ট্যাটাসে এই জিনিসটা দেখার পরে আমার মনে পড়লো যে কেন খেলে নাই। এটা একটা খুব মজার ব্যাপার ছিল। এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য ছুটি নিয়েছিল। তো আমি খেলাধুলা বাদ দিই, এই এইচএসসি পরীক্ষা নিয়ে সাকিবের সঙ্গে আমার বেশ লম্বা একটা কথোপকথন ছিল। আমিও লম্বা যেসব ইন্টারভিউ নিয়েছি তার মধ্যে একটার একটা বড় অংশ জুড়ে ছিল এই 2008 সালের পরীক্ষাটা এবং সেই পরীক্ষার প্রস্তুতি এবং কি ড্রামাটিক ভাবে সে পরীক্ষা দিছে। সে মাত্র 26 দিন পড়াশোনা করে, সত্যি সত্যি 26 দিন পড়াশোনা করে 3.90 জিপিএ তুলছিল, তাও ফোর্থ সাবজেক্ট ছাড়া। এইটা নিয়ে সাকিবের খুব মজার কিছু কথাবার্তা আছে, স্মৃতিচারণা আছে, সেইটা বরং বলি। সাকিবের খেলাধুলার কথা আর কত বলবো। এই তো কদিন আগে যখন ওয়েস্ট ইন্ডিজে দুর্দান্ত একটা ইনিংস খেললো, তখন আমি দেখতেছি আমার এখানে অনেকেই বলতেছেন সাকিবকে নিয়ে বলতেছেন না কেন। আসলে আজকে 2025 সাল বলে সাকিবের এইসব পারফরমেন্স নিয়ে কথা বলার কথা ওঠে। সর্বকালে সেরা ক্রিকেটারদের একজন তার এই ছোট ইনিংস নিয়ে কেন বলতে হবে? বরং তার জীবনে খুব উল্লেখযোগ্য একটা মজার গল্প বলে আসেন। 2008 সালে যে এশিয়া কাপটার কথা বলতেছি, এই এশিয়া কাপটা আমাদের ক্রিকেট হিস্ট্রির বেশ একটা টার্নিং পয়েন্ট বলতে পারেন আপনি। এই 2008 সালের ওই টাইমটায় আমরা আসলে একটা রিশেপ পেলাম। সেটার কারণ ছিল আইসিএল। 2008 সালে আমাদের একটা এস্টাবলিশ ব্যাচ, একদম জাতীয় দলের কয়েকজন খেলোয়াড় সহ এরা চলে গেল আইসিএল খেলতে। সেগুলো ভালো মন্দ নিয়ে তো অন্যান্য সময় কথা বলছে, কিন্তু আফটার ইফেক্টটা কি হলো? আফটার ইফেক্টটা হলো আমাদের সাকিবদের হঠাৎ করে সিনিয়র হয়ে যাইতে হলো এবং দলে কিছু পজিশনে এমন কিছু চেঞ্জ আসলো, এই সময় বাধ্য হয়ে আনতে হলো, যেগুলো পরবর্তীকালে আমাদের ইতিহাস হয়ে গেছে। যেমন যদি শুধু মুশফিকের কথা বলি, 2008 এশিয়া কাপ স্বাভাবিক পরিস্থিতিতে তার খেলার কথা ছিল না। সে কিন্তু ওই যে 2006-এর দিকে যে অভিষেকের পর থেকে 2008 পর্যন্ত তার অবস্থা মোটেও ভালো ছিল না ব্যাটে। শুরুর দিকে একটা দুটো ইনিংস ছিল, তারপরে একদম ব্যাট প্যাচ বাদই পড়ে গেছিল। মানে এমন একটা অবস্থা হয়েছিল যে ওকে আর দলে ফেরানো হবে না। এর সঙ্গে বাংলাদেশের তো সবকিছুর একটা পলিটিসাইজেশন আছে, সেইগুলো মিলায় টিলে অবস্থা হয়েছিল যে মুশফিক আর স্কোয়াডের আশেপাশে ফিরতে পারবে না। তার জায়গাটা নেওয়ার জন্য এরে ওরেও ডাকা হয়েছে। এরে ওরে শব্দটা আমি খারাপ অর্থে বললাম না, বুঝাইতে বললাম। তবে মোটামুটি নিয়ে নেওয়ার চেষ্টা করতেছিল ধীমান ঘোষ। দুর্দান্ত কিপার ছিল, ব্যাটেও কিছু রান ছিল, তার চেয়ে বেশি ফালতু কথা বলে ফেলছিল। যাই হোক, যে ফালতু কথাটা বলছিল আপনারা জানেন, এটা আমাদের জন্য অবমাননাকর কথা। তারপরও সেসব দিকেও না যাই। ফলে ধীমান ঘোষ যেই আইসিএল এ চলে গেল, মুশফিক ছাড়া তখন কোনো বিকল্প ছিল না। মুশফিক ওই 2008 এশিয়া কাপ খেলতে আসলো, ফলে জায়গাটা সে সিমেন্ট করে ফেললো। তারপরে তো কি হয়েছে আপনারা জানেন। এই এশিয়া কাপটাই সাকিব খেলতে পারলো না। অথচ ঠিক এর আগে সিরিজটাও সে সেঞ্চুরি করছে, সিরিজটা সর্বোচ্চ স্কোরারদের একজন, দুর্দান্ত পারফর্মার। সে তো আইসিএল ঘটনার পরে আমরা যে নিউজিল্যান্ডে সিরিজ হারাইলাম, ওটার ওয়ান অ্যান্ড অনলি হিরো হচ্ছে সাকিব। সাকিব সে সময় হঠাৎ করে একটা বিস্ফোরণের মতো নিজেরে মেলে ধরলো। 2007-এ অতটা মেলতে পারে নাই, ভালোই মেলছে। 2008-এ একটা বিস্ফোরণ হলো, সেই বিস্ফোরণের আফটার ইফেক্ট তো আমরা 2024 পর্যন্ত ভোগ করছি। তো এরকম পিক ফর্মে থাকা সাকিবকে কে স্কোয়াডের বাইরে রাখে? না, কেউ স্কোয়াডের বাইরে রাখে নাই। সে ছুটি চাইলো। ওই বছর কিন্তু আরো কয়েকজন খেলোয়াড়ের ন্যাশনাল টিমের এই ব্যাচটার এইচএসসি পরীক্ষা। এখন এই পরীক্ষাটা বাকিরা দিল না, বাকিরা স্কিপ করলো, পরের বছর দিল। সাকিবের আবার হঠাৎ হঠাৎ এই একাডেমিক বিষয়ে খুব আগ্রহ তৈরি হতো এবং ও কিন্তু কখনো এগুলো পুরোপুরি ছাড়ে নাই। ওর হঠাৎ হঠাৎ যে আগ্রহটা তৈরি হয়েছে যে না, এইচএসসি দিতেই হবে, এইচএসসি দেওয়ার জন্য সে এশিয়া কাপ থেকে ছুটি নিয়ে নিল এবং ছুটি নিয়ে সে পড়াশোনা শুরু করতে টেবিলে গিয়ে বসলো আসলে পরীক্ষা শুরুর 27 দিন আগে। 27 দিন সংখ্যাটা সে আমার একবারে গুনে বলছে। সে পরিষ্কার করে আমার বলছে যে ঠিক 27 দিন আগে আমি গিয়ে বইপত্র খুলে দেখার চেষ্টা করলাম এবং আবিষ্কার করলাম বেশিরভাগ বই আমার কাছে নাই।
এবং সে সত্যি সত্যি জানে না যে সে আসলে যে লাইনে রেজিস্ট্রেশন করছিল সে কি কি সাবজেক্ট চুজ করছে এসএসসি দেওয়ার জন্য। মানে সে কমার্সের স্টুডেন্ট, এটা সে জানে, কিন্তু তাকে কি কি সাবজেক্ট পরীক্ষা দিতে হবে তার পরিষ্কার ধারণা নাই, কারণ ওই টেস্ট পরীক্ষাও দেয় নাই। আপনারা জানেন ন্যাশনাল ক্রিকেটার, সে তখন ইন্টারন্যাশনাল ফিগার, তাদেরকে এইটুকু ছাড় প্রতিষ্ঠানগুলো দেয়। সে তো বিকেএসপির স্টুডেন্ট, বলে দীর্ঘকাল তার সঙ্গে বই খাতার কোনো সম্পর্ক নাই, সে বইগুলো কোনোদিন দেখেও নাই। এসএসসি পরীক্ষা দিতে গেলে কি কি বই পড়তে হয়, সেই বইগুলোর চেহারা কেমন, কাভারে কিসের ছবি আছে, কিচ্ছু জানে না। ও যখন গিয়ে বসলো, ও দেখলো যে ও মা, আমি তো সাবজেক্টগুলোরই নাম জানি না। ও তখন এক ফ্রেন্ডে কল করলো যে তুই একটু আমার বুক লিস্ট পাঠা, কোন কোন সাবজেক্টে পরীক্ষা দিতে হবে এটা একটু পাঠা। ওই ফ্রেন্ড বললো যে না, আমি তোর সিলেবাস পাঠাই, বইটই পড়ার এখন আর টাইম নাই, সিলেবাস আর নোট পাঠাই, তুই এগুলো মুখস্থ কর, আর 25 দিন 26 দিন পরে পরীক্ষা। বললো না, তুই আমার বুক লিস্ট পাঠা, বইয়ের নামগুলো পাঠা। ওই বুক লিস্ট নিয়ে দোকানে চলে গেছে। দোকানে গিয়ে ও যখন ওই বইগুলো কিনতে চাইছে, দোকানদার বলতেছে যে এইগুলো বই আপনি কেন কিনবেন, এটা তো এই বছর পরীক্ষা এই সাবজেক্টের, এই যে বইগুলো কিনতেছেন এইগুলোর পরীক্ষা তো এই বছর, আপনি মনে হয় পরের বছর পরীক্ষা দেবেন। বলতেছেন আমার এই বছরই পরীক্ষা, এই যে আর 25 দিন পরে পরীক্ষা। তো দোকানদার হয়তো ওর দিকে তাকায় রয়েছে, বলছে ভাইয়া তাইলে আপনি বই দিয়েন না, আপনি গাইড নেন, ভালো ভালো কোম্পানির নাম বলছে, এসব কোম্পানি গাইড নেন, আর সিলেবাস আছে ভালো, ওইটাও দিচ্ছি আপনারা, ওই সিলেবাস অনুযায়ী গাইড থেকে প্রশ্ন মুখস্থ করেন, যদি কিছু হয়। বলছে না, আমি কোনো গাইড নিব না। একটাও গাইড নেয় নাই, নাকি একটা গাইড নিয়েছিল, যাই হোক নিলেও সেটা পড়ে নাই, সেটা ওই ফালায় দিছে। কি করলো, সে এসে ওই বইগুলো প্রথম 2 দিন সময় কাটালো, ওই বইগুলো সব থরলি পড়লো। এবার সে জোগাড় করলো গত 5-7 বছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন। এই প্রশ্নগুলো দেখে এবং এই বই দেখে সে নিজে নিজে একটা সাজেশন বানালো। সাজেশন সাধারণত কেমন হয়? সাজেশন হয় হচ্ছে যে আপনার পরীক্ষায় প্রশ্ন আসবে 5টা, 20টা পড়তে দেওয়া হয় স্টুডেন্টকে। স্যাররা তো শর্ট সাজেশন 20টার নিচে নামান না। ও কি করলো, ওর বন্ধু বান্ধবের কাছ থেকে সাজেশন নিল, নিজে কোশ্চেন দেখলো, বই পড়লো, পড়েও একটা শর্ট সাজেশন বানালো, সেটার নাম্বার হচ্ছে 6। 6 কথাটা কেন বললাম, ও উদাহরণ দিতে গিয়ে বলছে ধরেন কোন সাবজেক্টে 5টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে, এই ক অথবা খ, গ অথবা ঘ, এরকম অপশন থাকে না, ওরকম 5টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে, 5 করি 100 মার্ক, কথার কথা। সেক্ষেত্রে পড়া উচিত তো মিনিমাম 10টা। মানে আপনি যদি একেবারে সবচেয়ে কম বিকল্প রাখেন, তাহলে প্রতিটার জন্য আপনার 2টা বিকল্প থাকবে না, তাহলে তো আপনি 10টার নিচে নামতে পারবেন না। 20টা পড়ে কেউ, 30টা পড়ে, 100টাও পড়ে। সাকিব 6টা করে পড়লো, মানে সে আমাকে বলতেছে যে আমি প্রতিটা সাবজেক্টে একটা মাত্র বিকল্প কোশ্চেন পড়ছি, একটা মাত্র বেশি কোশ্চেন পড়ছি, যে সাবজেক্টে 10টা অ্যান্সার করতে হবে আমি 11টা পড়ে গেছি। এবং বেশিরভাগ ক্ষেত্রে সে বলতেছে বেশিরভাগ সাবজেক্টেই আমি গিয়ে হলে দেখছি যে আমি যে কয়টা পড়ে আসছি ওই কয়টাই আসছে, ওই কয়টা অ্যান্সার করলেই আমি 100% মার্ক অ্যান্সার করতে পারতেছি। যেমন সে আমার এই ইকোনমিক্সের কথা বলতেছিল, একদম নাম ধরে বলছে যে ইকোনমিক্স ওর ওইটা মনে আছে, বললো যে ইকোনমিক্সে আমাকে জবাব দিতে হতো 5টা, সেখানে আমি পড়ে গেছিলাম 6টা। ও বলতেছে আমি গিয়ে হলে দেখি আমার যে 6টা পড়ে আসছি 6টাই আসছে। এখন আমি বললাম যে এটা আসলে কি, অনুমান করতে পারার ক্ষমতা? তা বললো অনুমান করতে পারার ক্ষমতা বললে আসলে একটু নন ক্রিয়েটিভ হয়ে যায়। আমার কাছে মনে হয়েছে যে আমি আসলে জাজ করতে পারার ক্ষমতা এটা, আমি বুঝতে পারছি ওই কয়েকদিনে যে আসলে এখান থেকে কি কি কোশ্চেন হবে, হতে পারে না, কি কি কোশ্চেন হবে। আমি একজন টিচার হইলে কি কি কোশ্চেন করতাম প্যাটার্নটা তো বুঝছি, প্যাটার্নটা বোঝার পরে আমি ধরতে পারছি, এইটা আমার জাজ করার ক্ষমতা বলতে পারেন। তো এইখানে আমি একটু খোঁচা দিয়ে বলছিলাম যে যেগুলো একেবারেই কমন আসে নাই, 2-একটা সাবজেক্ট তো এরকম হয়েছেই যে একেবারে হয়তো 5টার ভিতরে আপনার 3টা কমন আসছে, বাকি 2টা ওই 2টাকে ছেড়ে আসছেন। সে চোখ খুব সরু সরু করে আমার দিকে তাকায় বলছে যে আপনার কি আমার ক্রিয়েটিভিটি নিয়ে ডাউট হচ্ছে কোনো রকম? আমি কিন্তু দুর্দান্ত ক্রিয়েটিভ মানুষ, আমি বই পড়ে গেছি, মানে আপনি নিশ্চিত থাকেন আমার ওই সাজেশনে যদি না আসে আমি 100% মার্কস অ্যান্সার করে আসতাম, আমি নিজেই যথেষ্ট ভালো লিখতে পারি। সেখানে আমি ওরা মজা করে বলছিলাম যে আপনি তো তাহলে সাংবাদিকও হতে পারতেন। সে সিরিয়াসলি অ্যান্সার দিয়েছে যে অবশ্যই আমি সাংবাদিক হইলে, আমারে ইয়ে করেই বলতেছিল খোঁচা দিয়ে যে আপনার চেয়ে খারাপ করতাম না, আমি সাংবাদিকতাও ভালো করতাম। মানে এই গল্পগুলো বলি কেন, গল্প তো শুধু গল্প না, এই গল্পগুলো হচ্ছে গার্স, এই গল্পগুলো হচ্ছে আত্মবিশ্বাস। আমি সাকিবের ব্যাপারে বহুবার বলছি যে সাকিব সম্ভবত ওই যে রিচার্ড ম্যাকিন্স ছোটবেলায় ওরে শিখাইছে, রিচার্ড ম্যাকিন্স সম্ভবত দেশ এই বাংলাদেশে আসার সময় 1 বোতল আত্মবিশ্বাস নিয়ে আসছিল অস্ট্রেলিয়া থেকে, ওটা পুরাটা চুরি করে সম্ভবত সাকিব খেয়ে ফেলছে।
যে কারণে অস্ট্রেলিয়ানদের বাইরে আমি এরকম আত্মবিশ্বাস দিন দুনিয়া কারো দেখি নাই। এই সাক্ষাৎকারে সে আমারে ওই বিষয়গুলোতে কথা বলতে গিয়ে সে আমারে একাধিকবার চ্যালেঞ্জ করে বলছে যে ভাই শোনেন, এই যে আজকে আপনারা বলেন যে আমি প্রেস কনফারেন্সে বা সাক্ষাৎকারে যেসব কথা বলি এগুলোতে আমি জনপ্রিয় হইতে পারি না। আপনার কি মনে হয় যে আমি বুঝি না কি বলতে হবে? আমাকে আপনি চ্যালেঞ্জ করেন, আমি আগামীকাল সকালে প্রেস কনফারেন্সে যাব, গিয়ে আপনাদের মন রাখা কথা বলবো, যেটাতে আপনি খুশি হবেন, পরদিন আমারে নায়ক বানায় স্টোরি করবেন। আমি এটা করতে পারবো। আমি 24 ঘন্টার মধ্যে সিনারিও এমন করে ফেলতে পারবো যে সবাই আমার কথা বলবে। এখন কথা হচ্ছে যে আমার এটা ইচ্ছা করে না, কিন্তু যদি করতে চাই আমি খুব ভালো নাটকও করতে পারবো। যদি করতে চাইতাম আমি খুব ভালো একাডেমিশিয়ানও হইতে পারতাম। সে বলতেছে যে আমার ব্যাচে আমরা যারা একসঙ্গে ঘুরতাম আপনি এখন কাউরে খুঁজে পাবেন না যে জীবনে ব্যর্থ হয়েছে। ওই ইন্টারভিউতেই আমারে বলতেছে। ফলে নিশ্চিত থাকেন ওদের মধ্যে সবচেয়ে ভালো ছিলাম আমি। এবং সে ওখানে রেফারেন্স টেনে বলছে যে আপনি তো আমার আম্মুর ইন্টারভিউ নিচ্ছেন। আম্মু কি বলছে আমি পড়াশোনায় কেমন ছিলাম? আমি রাতে হয়তো 2 ঘন্টা 2.5 ঘন্টা পড়তাম, বাকি সারাদিন খেলে বেড়াতাম, তাতেই আমি ক্লাসের ফার্স্ট বয় ছিলাম। তো আমি যাদের মধ্যে ফার্স্ট বয় ছিলাম তারা সবাই বইয়ের থেকে ইঞ্জিনিয়ারিং পাস করছে বা মেডিকেলে পাস করছে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হচ্ছে। আমি ওই ব্যাচে যদি পড়াশোনা করতাম আমি কোথায় থাকতাম? মানে ওর কনফিডেন্স লেভেল চিন্তা করেন। বললো আমি কোনো ইউনিভার্সিটিতে হয়তো শিক্ষকতা করাইতাম, আমি ক্রিকেট যদি না খেলতাম। ওখানে প্রশ্ন করছিলাম যে সেই জীবনটা মিস করেন, যে কোনো ইউনিভার্সিটিতে চোখে একটা চশমা দিয়ে শিক্ষকতা করাচ্ছেন, আপনার দিকে অনেকে মুগ্ধ হয়ে তাকাচ্ছে। বললো না আমি তো আসলে কিছুই মিস করি না, মিস করি না বলেই ক্রিকেটটা এনজয় করি। ওই যে একাডেমিক জীবন যদি মিস করতাম আমি তো পড়াশোনা তাহলে করতাম, আমি তো তাহলে আর দিনে 2 ঘন্টা পড়তাম না, বা 2 বছর মিলে 25 দিন পড়তাম না, আমি তো তাহলে সারা বছর পড়াশোনা করতাম। আমার কাছে ওটা বিরক্তিকর ছিল। কিন্তু যখন চ্যালেঞ্জটা সামনে আসতো তখন মনে হতো যে এটা আমার নিতে হবে। 20 দিন থাক, 25 দিন থাক, 2 ঘন্টা থাক, এটুক সময় আমার দেখায় দিতে হবে যে আমি কি পারি। ওই প্রসঙ্গে একটা মজার কথা বলতেছিল আমাদের সুব্রতা, আমার গুরুদেব। ও সুব্রতার রেফারেন্স টেনে বলতেছিল যে সুব্রতার একদিন জিজ্ঞেস করেন যে সাকিব টেবিল টেনিস কেমন খেলে। তাই আমি বললাম কেমন খেলেন আপনি বলেন। তো বললো সুব্রতা এখন পর্যন্ত আমার সঙ্গে কোনোদিন জিততে পারে নাই। আপনাদের নোট দেওয়ার জন্য বলি, সুব্রতা কিন্তু তার ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন ছিল। তো সুব্রতার তখন বয়স হয়ে গেছে বলে আপনি ধরে নিতে পারেন যে সুব্রতা সাকিবের সঙ্গে কোনোদিন জিততে পারে নাই। পুরো টিম, ওদের তো টেবিল টেনিস খেলাটা একটা বিরাট শখ ছিল। এখনকার খেলোয়াড়রা করে কিনা জানি না, আগে 5 স্টার হোটেলে যখনই থাকতো লম্বা লম্বা সময় 3 মাস 4 মাসের জন্য সন্ধ্যা হলেই ওরা টেবিল টেনিস খেলতো। টেবিল টেনিসটা একটু ঘাম ঝরানোর কাজও করতো সন্ধ্যাবেলায়, সঙ্গে একটা বিনোদনও। তো টি-তে ওর কেউ হারাতে পারতো না। ও বলতেছিল যে দেখেন যে খেলাগুলা বা যে জিনিসটা আমি অংশ নিছি আমাকে হারানোটা এত সোজা না, এত সোজা না। সেটা অবশ্য আমি চোখের সামনে দেখছি যে আগে তো বাংলাদেশ ন্যাশনাল টিম যখন প্র্যাকটিস করতো তখন ওয়ার্ম আপের জন্য ফুটবল খেলতো। ও তো ফুটবল ফ্যানাটিক, আপনারা এটা কেমন জানেন আমি জানি না, ও কিন্তু ক্রিকেটের চেয়ে ফুটবল নিয়ে বেশি অবসেসড। এবং বিশেষ করে মেসি, বার্সেলোনা এগুলো নিয়ে মারাত্মক অবসেশনে ভোগে। এগুলো নিয়ে প্রায় আমার মতো পাগল, যে ওই মেসির জন্য যা খুশি করতে পারে, এই লেভেলের পাগল ফুটবলে। ও যখন ফুটবলে মাঠে নামতো ওই ওয়ার্ম আপ ম্যাচগুলো মুহূর্তের ভিতর কম্পিটিটিভ ম্যাচ হয়ে যেত। সাকিবকে ঠেকানোর জন্য প্রতিপক্ষের দেখা যেত 11 জন চেষ্টা করতেছে, তাও পারতেছে না। প্রত্যেকটা ম্যাচে সাকিব বুড়ি বুড়ি 4টা 5টা গোল করে বেরোয় আসতেছে। এমনও হতো যে নিজে নিজে চুজ করতো যে আমি আজকে সিডিএম হিসাবে খেলবো, একদম সেন্ট্রাল ডিফেন্ডার হিসাবে দাঁড়ায় থাকতো। হঠাৎ করে বল নিয়ে অ্যাটাক করতো, 5-7 জনের কাটায় গিয়ে গোল করে চলে আসতো। ক্রিকেটারদের আপনি খারাপ অ্যাথলেট ভাবেন না, খারাপ ফুটবলার ভাবেন না। আমাদের ক্রিকেট টিমে অনেকগুলো ফুটবলার আছে বেশ ভালো। একজন তো খ্যাপে খেলতে গিয়ে, ফুটবল খেলতে গিয়ে হাঁটুও ভাঙছিল, তার নাম না বলি। মানে রীতিমতো প্রো লেভেলের ফুটবলার আমাদের ন্যাশনাল টিমে তখন, এই সাকিবদের টিমে। তারা সবাই সাকিবের কাছে তুচ্ছ হয়ে যেত। এটা আমরা চোখের সামনে দেখছি যে ও কোন লেভেলের ফুটবল খেলতো। অ্যাকচুয়ালি তো হতেও চাইছিল ফুটবলার। ওর বড় ভাই ছিলেন উজ্জ্বল ভাই, ন্যাশনাল টিমের ফুটবলার। ওর ফুফাতো ভাই ও উজ্জ্বল ভাইয়ের মতো ফুটবলার হতে চাইছিল। ওর বাবা ছিলেন ফুটবলার, ওর বাবা তো ডিস্ট্রিক্ট লেভেলে তো খেলছেন, বিভাগীয় লেভেলেও খেলছেন। পরে হঠাৎ করে ক্রিকেটের প্রতি নেশা চলে গেল। এই যে জিনিসগুলো বললাম, যে এই কথাগুলো যে নিজে বলতে পারে, আমরা চোখে দেখতেছি যে সাকিব ফুটবল খেললে পাশে কেউ দাঁড়াতে পারে না, সাকিব টিটি খেললে পাশে কেউ দাঁড়াতে পারে না। ওর বোন আমারে বলতেছিল যে ভাইয়া বাড়ি আসলে আমাদের কাজ হচ্ছে লুডো খেলা, সবাই মিলে একসঙ্গে। ওর বোনের সঙ্গে এই ইন্টারভিউ যখন নিছে তখন ওদের মাত্র সাকিবদের বিয়ে হয়েছে। তো বললো যে এখন একটা সুবিধা হয়েছে, ভাবি, ভাইয়া, আমি আর আম্মু আমরা 4 জন মিলে খেলি। সন্ধ্যার পরে আমরা, ভাইয়া তো বাইরে কোথাও আড্ডা টাড্ডা দিতে যায় না, ওই যে টুকু সময় মাগুরায় থাকে সারাক্ষণ বাসার মধ্যেই থাকে, আমরা 4 জনে মিলে লুডো খেলি। তা আমি খুব অবাক হয়ে গেছি, সাকিব লুডুও খেলে? বললো খেলে মানে কি, ওর সঙ্গে কোনো বোর্ডে আমরা কেউ পারি না, ও ফার্স্ট হবে এটা কনফার্ম থাকে। সাকিবের বোনের দাবি যে একটা
একটা বোর্ডও কোনোদিন বাকি তিনজনে কেউ জিততে পারে না ওর সঙ্গে। তা আমি মানে এই প্রসঙ্গটা আবার সাকিবকে জিজ্ঞেস করছিলাম যে আপনার বোন আমারে বলতেছেন যে বাকিগুলো তো স্কিলের খেলা, ফুটবল বলেন, টেনিস বলেন, ইভেন পড়াশোনাটা ধরে নিলাম স্কিলের ব্যাপার, ধরে নিলাম কি পড়াশোনাটা তো স্কিলের ব্যাপার, ক্রিকেটও স্কিলের ব্যাপার, লুডোটা লুডোটা কেমনে চ্যাম্পিয়ন হন? আপনার বোন দাবি করতেছে যে আপনি কখনো লুডোতেও হারেন না। তো আপনি কি গুটি চুরি করেন? আমি এটা এরও জিজ্ঞেস করছিলাম, সাকিবের বোনেরও জিজ্ঞেস করছিলাম। আমি বললাম, কি বলেন, ভাইয়ার চ্যাম্পিয়ন হইতে কখনো গুটি চুরি করা লাগে? আমার ভাইয়ার লাক ওই রকম যে ফালাইলেই ছক্কা পড়ে। তো আমি এটা সাকিবকে বলছিলাম যে সাকিব, আপনার ব্যাখ্যাটা কি? আপনার বোন বলতেছে যে আপনি ফালাইলেই ছক্কা পড়ে, আপনার বাকিগুলো আপনি স্কিলের কনফিডেন্স দিয়ে কাভার করতেছেন, কিন্তু লুডোর মতো খেলা বা আমি তো দেখছি যে আপনার জীবনে এমন অনেক মোমেন্ট আসছে যেখানে আপনি জিতে গেছেন আসলে শুধুমাত্র মনে হয় যে দৈব বলে জিতে গেছেন, ওইখানে আর স্কিল রোল প্লে করে নাই। তো সাকিব তখন বলছিল যে যে লোক আসলে ওই আত্মবিশ্বাসটা দেখাতে পারে এবং যার ওই স্কিলটা থাকে, লাভটাও তার পক্ষেই থাকে। শেষ পর্যন্ত আমার এই কথাটা সত্যি মনে হয় যে আপনি যখন সব জায়গায় স্কিলটা শো করতে পারবেন, আপনি যখন কনফিডেন্সের ওই লেভেলে থাকবেন। আমি এই যে কথাগুলো বললাম, সাকিব কি বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিভাবান মানুষ? নিশ্চয়ই না। সাকিবের চেয়ে বড় প্রতিভাধর সন্তান নিশ্চয়ই এই বঙ্গভূমি উপহার দিয়েছে। ওর চেয়ে বেশি সাফল্যও হয়তো আমরা খুঁজলে পাবো, যে ক্রিকেটে পাবো না, খেলাধুলায় পাবো না, কোনো না কোনো সেক্টরে পাবো। আরো অলরাউন্ড ব্যক্তিত্ব এই দেশে জন্মাইছেন, সত্যেন বোসের মতো ব্যক্তিত্ব জন্মাইছেন, তাদের কারোর সাকসেসের সঙ্গে আপনি এই কনফিডেন্সটা পাবেন না, এই কনফিডেন্সটা পাবেন না। এই যে এইভাবে বলা যে আপনি কি আমার ক্রিয়েটিভিটিরে সন্দেহ করতেছেন, আমারে সন্দেহ করেন না। আমি ক্রিয়েটিভিটি দিয়ে চাইলে সাংবাদিকও হয়ে যেতে পারি। এই কনফিডেন্সটা সাকিবই শুধু দেখাইতে পারছে, আর কেউ আমি দেখি নাই আমাদের এই বাংলাদেশে কোনো সেক্টরে এই কনফিডেন্সটা, এই গার্ডসটা শো করছে। ওই যে বললাম রিচার্ড ম্যাকেন্সের আনা সেই আত্মবিশ্বাসের বোতল খায় ফেলছিল নিশ্চয়ই, তা নাহলে এটা হওয়া সম্ভব না। যাই হোক, এইটুকু বলবো বলেই আসলে এইচএসসি পরীক্ষার গল্পটা বললাম। আজকে এই এশিয়া কাপ শুরুর একেবারে প্রারম্ভে আমার বারবার মনে হচ্ছে যে সাকিব ছাড়া আরেকটা টুর্নামেন্ট আমরা খেলতে যাচ্ছি, 2025টা খেললো না, 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি, আরেকটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি। একটা অধ্যায় তো ক্লোজ হয়ে গেল, এখন এই অধ্যায় নিয়ে তো স্মৃতিচারণা ছাড়া আর কিছু নাই। এখন তো নিশ্চয়ই আমরা বলবো না যে সাকিব ব্রেন এই দলে খেলান। সেই স্মৃতিচারণার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে এই পরীক্ষার গল্পটা। সবাই ভালো থাকবেন, সাকিবের এই আত্মবিশ্বাসটা আমরা মনে রাখি, এই আত্মবিশ্বাসটা কপি করতে শিখি, তাহলেই তো হলো। সবার জন্য শুভেচ্ছা।